নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে কেমিক্যাল সার পরিচিতির পর্ব 3। আজকে আমরা আলোচনা করব সব থেকে জনপ্রিয় একটি সার, এই ডিএপিকে নিয়ে, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই সার পরিচিতির প্রত্যেকটা পর্ব তোমরা যদি ফলো করো তাহলে এই গার্ডেনিং রিলেটেড কোনো সমস্যা তোমাদের থাকবে না। কোন সার কোথায় কিভাবে প্রয়োগ করতে হয়, কতটা প্রয়োগ করবে, সব ডিটেলসে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেওয়া থাকছে। কৃষিকাজে সব থেকে ব্যবহৃত হয় এই সারটি, নাম হচ্ছে ডিএপি। তোমরা কম বেশি এই নামটির সাথে পরিচিত। পুরো অর্থ হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এর মধ্যে থাকে 18 ভাগ নাইট্রোজেন এবং 46 ভাগ ফসফরাস। এর মধ্যে যে নাইট্রোজেন থাকে এটা অ্যামোনিয়াম ফর্মে থাকে। গাছ খুব দ্রুত কাজে লাগাতে পারে এই ধরনের নাইট্রোজেন। চাষিরা এই সারটি ছাড়া একদমই চলতে পারে না। খুবই সস্তাতে পাওয়া যায় এই সারটি এবং এর কাজ করার ক্ষমতা খুবই দ্রুত। ছাদ বাগানেও আমরা একটু বুঝে সুঝে চাইলে ব্যবহার করতে পারি। এর মধ্যে থাকা 18 ভাগ নাইট্রোজেন যেটা গাছকে দ্রুত বাড়ায় এবং 46% ফসফেট যেটা গাছকে করে মজবুত এবং শিকড়ের দ্রুত বিকাশে সাহায্য করে। এটা পুরোপুরি কেমিক্যাল একটি ফার্টিলাইজার। যারা ছাদ বাগানে ব্যবহার করতে চাইছো একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে আমাদের। এটা আমরা চারা গাছে ব্যবহার করলে চারা গাছের দ্রুত শিকড় আসে এবং চারা গাছকে খুব সুন্দরভাবে মাটিতে দাঁড়িয়ে থাকতে হেল্প করে। চারা গাছ এই খাবার পেয়ে দ্রুত বৃদ্ধি হওয়া শুরু করে। গাছের পাতার রঙও হয় এই রকম গাঢ় সবুজ এবং পাতার মধ্যে একটা চকচকে ভাব তোমরা দেখতে পারবে। শুরু থেকেই আমরা এই সার ব্যবহার করলে প্রচুর পরিমাণে গাছে কুড়ি আসে এবং ফুলের সংখ্যা অনেক বাড়ে। ফল সেটিংয়ের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। এই সার গাছকে শক্ত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। যেহেতু এই সারের মধ্যে কোনো পটাশ নেই, তো কোনো ফুল ধরা গাছে আমরা এটা প্রয়োগ করব না, তাহলে সেই ফুল গাছ ঝরিয়ে দিয়ে নতুন করে আবারও গাছ বাড়তে শুরু করবে। একবার গাছে ফুল হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখবে গাছ দুর্বল হয়ে যায়। সেই রকম সময় আমরা অল্প দানা ডিএপি টবের মাটিতে প্রয়োগ করতে পারি। সস্তাতে ডিএপি যেমন খুব ভালো একটা জিনিস, আবার ছাদ বাগানিরা যদি ভুলবশত এটা বেশি ব্যবহার করে ফেলে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। চলো দেখে নেই ডিএপির কি খারাপ দিক রয়েছে। ডিএপি আমরা বেশি প্রয়োগ করলে গাছের পাতা বাড়ে, ফুল অনেক সময় ঝরে যেতে দেখা যায়। বিশেষ করে শীতের সময় ডালিয়া গাছে আমরা ডিএপি প্রয়োগ করলে অনেক সময় দেখা যায় ডালিয়া গাছ খুব বেশি লম্বা হয়ে যায়, হালকা হাওয়াতেই গাছ ভেঙে পড়ে। যদি এটা আমরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টবের মাটিতে প্রয়োগ করি তাহলে অনেক সময় পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা আসে, সাথে টবের মাটির শিকড়ও অনেক সময় পুড়ে যেতে দেখা যায়। গাছকে দ্রুত বৃদ্ধি করার চক্করে আমরা যদি বারংবার ডিএপি টবের মাটিতে দিতে থাকি তাহলে টবের মাটির পিএইচ যাবে বদলে। মাটির মধ্যে থাকা যে সকল অণুজীব রয়েছে, উপকারী ছত্রাক এবং উপকারী ব্যাকটেরিয়া, তারাও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে থাকে লবণ। আমরা যদি বারবার এটা একটি লিমিটেড জায়গা মানে এই টবের মাটিতে দিতেই থাকি তাহলে মাটির মধ্যে সল্ট বিল্ড করবে। এতে কি হবে, গাছের অনেক রকম সমস্যা হবে। গাছের পাতার সাইজ অনেক সময় ছোট হয়ে যায়, পাতা হলুদ হতে দেখা যায়, পাতার এই যে অগ্রভাগ এগুলো অনেক সময় পুড়ে যায়। অনেক সময় দেখবে গাছে আমরা জল দিচ্ছি তারপরেও গাছটিকে শুকনো লাগছে, গাছকে ঢলে যেতে দেখা যায়। এই রকম প্রবলেমগুলো কিন্তু আসে। পটিং মিডিয়াতে শুধু নাইট্রোজেন এবং ফসফেট থাকলেই যে গাছ ভালো হবে এমন নয়, গাছের আরও দরকার অনেক গৌণ এবং অনুখাদ্য। তার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। এই তিনটে জিনিস গাছের খুবই প্রয়োজন। কিন্তু এই আমরা ফসফেটযুক্ত খাবার ডিএপি মাটিতে প্রয়োগ করলে মাটির মধ্যে থাকা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্ক এর শোষণ কিন্তু অনেকটাই কমে যায়। তো আমরা এটা খুব পরিমিত অল্প পরিমাণে গাছে প্রয়োগ করতে পারি। যারা বায়ো গার্ডেনার রয়েছে তারা এটা স্কিপও করতে পারো। এই ডিএপি আমরা কখনোই ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক এইরকম টাইপের খাবারের সাথে মিক্স করে গাছে প্রয়োগ করব না, বিশেষ করে টবের গাছে। কারণ জিঙ্কের সাথে ফসফেট যোগ করে হয়ে যায় জিঙ্ক ফসফেট, যেটা গাছ সরাসরি গ্রহণ করতে পারে না। তো আমরা যদি ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট গাছে প্রয়োগ করি তাহলে এই ডিএপি বা যে কোনো ফসফেটযুক্ত খাবার আমরা দিন 15 বাদে প্রয়োগ করব, তাহলে দুটো খাবারের রেজাল্ট আমরা ভালো দেখতে পাবো। অনেকেই দেখি ডিএপির সাথে ইপসাম সল্ট মিক্স করে টবের মাটিতে প্রয়োগ করছে। গাছের হয়তো অল্প পরিমাণে দিলে কোনো ক্ষতি নেই, তবে এগুলো কিন্তু এথিক্যালি যায় না। তো এইগুলো আমরা একটু স্টাডি করে গাছে প্রয়োগ করব, তাহলে অনেক ভালো রেজাল্ট আসবে। একবার ফুল ঝরে যাওয়ার পরে নতুন ফুল আসা শুরু হচ্ছে, ছোট ছোট হয়ে এইভাবে কিন্তু ফুল আসছে। গাছের এই স্টেজে যদি আমরা ডিএপি টবের মাটিতে দিই তাহলে ছোট ছোট ফুলকে কিন্তু ঝরিয়ে দেবে।
এই খাবার আমরা গাছের ভেজিটেটিভ গ্রোথের সময় প্রয়োগ করব, তাহলে সব থেকে বেস্ট রেজাল্ট পাবো। যতদিন পর্যন্ত গাছে ফুল না আসছে আমরা এই খাবার চালাতে পারি। একবার গাছে ফুল চলে এলে আমরা এই খাবার করে দেব বন্ধ। শীতের গাছে আমরা খুব সহজেই ডিএপি ব্যবহার করে গাছকে বুশি করতে পারি। গাছ যখন ঝোপালো হয়ে যাবে, সামান্য আমরা পটাশ সমৃদ্ধ খাবার করলেই এইরকম একটা চেহারা তৈরি হবে। এই ডিএপি কারো কাছে খারাপ, আবার কারো কাছে বরদান স্বরূপ। চাষিদের কাছে ডিএপি কখনোই খারাপ নয়। চাষিরা এক কদমও চলতে পারবে না এই ডিএপিকে ছাড়া, কারণ এই ডিএপি চাষিদের প্রোডাকশান বহু গুণে বাড়িয়ে দেয়। আমরা যদি সঠিকভাবে ডিএপি প্রয়োগ করতে পারি তাহলে তেমন সমস্যা আসে না। আমরা যদি প্রতিনিয়ত ডিএপি ব্যবহার করতেই থাকি তাহলে টবের মাটিতে একটা সময় পরে গিয়ে সমস্যা হবে, কারণ এই যে টবের মাটি এটা কিন্তু লিমিটেড। আমরা যদি ঘন ঘন ডিএপি প্রয়োগ করে গাছকে বড় করাই, একটা সময় পরে গিয়ে এই পটিং মিডিয়া হয়ে যাবে খারাপ, তখন সেই মিডিয়াতে ভালো গাছ হবে না। আমরা যদি বিরিয়ানি খাওয়ার মতো 2 মাসে একবার বা মাসে একবার করে কোনো গাছে ব্যবহার করি, ততটাও প্রবলেম আসবে না। তোমরা যারা কেমিক্যাল গার্ডেনার আছো তারা চাইলে ডিএপি ছাদ বাগানে রাখতে পারো। যারা শীতের সিজনাল ফুল গাছ করে তারা ডিএপি চাইলে টবের মাটিতে দিতে পারো, কারণ এই সকল ফুল গাছগুলো মাত্র 3 থেকে 4 মাস আমাদের ছাদ বাগানে থাকবে, তারপরে কিন্তু এই ফুল গাছগুলো মারা যাবে। দেখো, এটি একটি শীতের সবজি। আমরা যদি ছাদ বাগানে এই গাছে ডিএপি প্রয়োগ করি হয়তো প্রোডাকশান অনেক ভালো হবে। কিনের শেষে এই সকল সবজিগুলো আমরা নিজেরাই খাবো, তো তাহলে আমাদের বাজার থেকে কিনে খাওয়াই ভালো। আমরা অহেতুক ছাদ বাগানে কেমিক্যাল দিয়ে বেশি প্রোডাকশান করে সেটাকে খেয়ে আমাদের কিন্তু আলটিমেট কোনো লাভ নেই। এবার দেখা যাচ্ছে যে এই গাছটি আমার কোনো কম্পিটিশনে যাবে, আমাকে গাছটিকে বড় করতে হবে, অনেক বেশি প্রোডাকশান নিতে হবে। সেই রকম যদি আমাদের দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আমরা চাইলে কেমিক্যালি ডিএপি দিয়ে সেই গাছটিকে তৈরি করতে পারি। যদি আমরা সেটাকে খাবার হিসাবে গ্রহণ করি তাহলে অবশ্যই আমরা বায়োভাবে করার চেষ্টা করব। আমরা ছাদ বাগানের সবজি, ছাদ বাগানে ফল গাছে এই কেমিক্যাল ডিএপি প্রয়োগ করা থেকে বিরত থাকব। যদি আমাদের লক্ষ্য হয় কেমিক্যাল গার্ডেনিং তাহলে ডিএপি খুব ভালো একটা চয়েস। চলো দেখে নিই টব অনুপাতে ডিএপির ডোজ কতটা হবে। এই গাছটি একটি 8 ইঞ্চির পটে রয়েছে। 8 ইঞ্চির পটে আমাদের কতটা দানা ডিএপি নিলে ঠিকঠাক হবে। দেখো, এটা খুব সহজ হিসেব তোমাদের দিই। যেহেতু এটা একটা 8 ইঞ্চির পটে রয়েছে, তো আমি এখানে 8 থেকে 10টা দানা ডিএপি দেবো। যদি গাছটি ম্যাচিওর হতো, মানে একটি বড় গাছ হতো, তাহলে আমি তার ডবল দানাও ডিএপি দিতে পারতাম। যত ইঞ্চি পট তার ডবল দানা ডিএপি। যেহেতু এটি একটি বেবি প্ল্যান্ট, তো মোটামুটি আন্দাজ মতো ওই 8-10টা দানা ডিএপি এবং টবের কিনারা বরাবর আমাদের এটা দিতে হবে। যখন খাবার প্রয়োগ করবে মাটি একদম স্যাঁতসেঁতে ভেজা সেরকম রাখবে না, আবার মাটি যে খুব ড্রাই সেরকম রাখবে না। একটা সেমি ময়েস্ট মাটিতে খাবার দেবে। হালকা করে মাটি খুঁড়ে নিতে পারো, খুঁড়ে নিয়ে আবারও সামান্য জল এখানে দিতে হবে। এইভাবে তোমরা চাইলে ডিএপি টবের মাটিতে প্রয়োগ করতে পারো। যখন অতিরিক্ত গরম পড়বে, টেম্পারেচার মোটামুটি 40 ক্রস করে গেছে, সেরকম সময় এই কেমিক্যাল খাবার দেওয়া থেকে বিরত থাকবো। এই খাবার আমরা মাটিতে প্রয়োগ করলে অন্য এনপিকে সমৃদ্ধ খাবার মোটামুটি দিন 15 আর গাছে প্রয়োগ করব না। এই খাবার দেওয়ার দিন 4 পরে আমরা কোনো পেস্টিসাইড বা কোনো ফাঙ্গিসাইড, কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর খুব অনায়াসেই 4 দিনের গ্যাপে প্রয়োগ করতে পারি। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আসি, আবারও দেখা হচ্ছে নেক্সট পর্বে। নেক্সট পর্বে আমরা আলোচনা করব খুবই একটি ইন্টারেস্টিং ফার্টিলাইজারকে নিয়ে, যার নাম হচ্ছে ইউরিয়া।